জলপাইগুড়ি টাউনের মানুষরা নিশ্চয়ই জানে আগে করলা নদীর জলে যেভাবে শহর বাঁচত, আমরা 16 কোটি 20 কোটি টাকা খরচ করে করলা নদীর ওপর আমরা ভাঙনটা অনেকটাই রোধ করেছিলাম নতুন প্রজেক্ট তৈরি করে। কিন্তু তা সত্ত্বেও পাশে ভুটান আছে, ভুটানের থেকে জল চলে আসে, সেই ভুটানের জলে আলিপুরদুয়ার ভাসে, জলপাইগুড়ি ভাসে, তার সাথে যুক্ত হয় বৃষ্টির জল, সবকিছু মিলেমিশে বন্যায় পরিণত হয়। সুতরাং আমরা হচ্ছে সবচেয়ে বড় সাফার আপনার, কারণ বাংলাটা দেখতেই একটা নৌকোর মতো, ওপরটা দেখতে উঁচু আর মাঝখানটা একেবারে নিচু। জলগুলো ওপর থেকে আসছে আর আমাদের সেটাকে হজম করতে হচ্ছে। প্রতি বছর কোটি কোটি টাকা খরচা করেও আমরা এর থেকে রেহাই পাচ্ছি না। রাস্তায় ধস নেমেছে, অনেক জায়গায় ভেঙে গেছে নদীর পাড়, তাই নজর রাখতে হবে। এরকম কোনো ঘটনা ঘটলে রাস্তা ভেঙে যাওয়া বিষয় ওগুলো ন্যাশনাল হাইওয়ে সেন্ট্রাল গভর্নমেন্টকে জানাতে হবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য। উত্তর দিনাজপুরে এই প্রবলেমটা এখনো পর্যন্ত কিছু নেই, সিচুয়েশন নর্মাল। দক্ষিণ দিনাজপুরের সিচুয়েশন এখনো নর্মাল, কিন্তু পুনর্নভা নদী বিপদসীমার উপর বইছে, পুনর্ভবা যেটা। সুতরাং আমার মনে হয় এটা বিপদসীমার উপর বইলে কোন জায়গাগুলো এফেক্টেড হতে পারে, সেখানে আশেপাশে বাড়িঘর আছে কিনা সেটা দেখে নিতে হবে। রেল যখন এখান থেকে একটা বড় টাকা ইনকাম করে নেয়, মানুষের পকেট তো কম কাটে না। আমরাও যেমন তাদের সেফটি সিকিউরিটি পরিষেবা যখন যা চায় তখন তাই দিই। তাহলে রেল এলাকায় যদি জল জমে, তাই রেলওয়ে কেন নিকাশি ব্যবস্থা করবেন না? আমি চিফ সেক্রেটারিকে বলবো আরবান মিনিস্ট্রিকে নিয়ে, আরবান ডিপার্টমেন্টকে নিয়ে ইমিডিয়েট রেলদের ডেকে, বিশেষ করে ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে অ্যান্ড নর্দার্ন রেলওয়ে এবং মেট্রোরও যেখানে যেখানে কাজ হচ্ছে, ওদের ময়লা পড়ে থাকার ফলে, বালি ইট এসব পড়ে থাকার ফলে, আবর্জনা পড়ে থাকার ফলে ড্রেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সেই জায়গাগুলো ইমিডিয়েট লোক লাগিয়ে ক্লিয়ার করবে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কিন্তু একদিকে ট্রান্সপোর্ট মানে আরবান এরিয়া, রুরাল এরিয়া, অন্যদিকে আছে ইনল্যান্ড ট্রান্সপোর্ট। এটা কিন্তু মাথায় রাখতে হবে, যার জন্য আমরা চাষিদের জলে যেতে বারণ করি অনেক সময়, এই মৎস্য চাষিদের গঙ্গায় নামতে বারণ করি যাতে তারা বিপদে না পড়ে। রাজ্য সরকারের পূর্ণাঙ্গ মতামত নিয়ে আমাদের যে কেন্দ্রীয় যে জল কমিশন, ওয়াটার কমিশন আছে, বা নদীর উপর স্টাডি যারা হয় যে সমস্ত সংস্থাগুলি, তারা করার পরেতে যে বিষয় উঠে এসছে তার ভিত্তিতে রাজ্য সরকারের মতামতের কথা গুরুত্ব দিয়ে ভেবেই কেন্দ্র সরকার এ নিয়ে এগোচ্ছে। তো মুখ্যমন্ত্রী যদি কথা বলে থাকেন, আমার মনে হয় তার সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের কাছে, সেচ দপ্তরের সচিবের কাছে এ নিয়ে প্রথম রিপোর্ট চাওয়া উচিত। মুখ্যমন্ত্রীর বাজেট হচ্ছে 3 লক্ষ কোটি টাকা। এই 3 লক্ষ কোটি টাকার মধ্যে 1,30,000 কোটি টাকা আসে কেন্দ্রীয় সরকারের ডেভলিউশনের টাকা, অর্থাৎ এই রাজ্য থেকে যে কর আদায় হয় তার 42% টাকা ফেরত আসে, অথবা কেন্দ্রীয় অনুদানের টাকা। এই রাজ্য সরকারটা চলছে, লক্ষ্মীর ভান্ডারটা চলছে, তপশিলি বন্ধু পেনশনটা চলছে, সবুজশ্রী চলছে, বাকি যা শ্রী সিরিজের চলছে তা পুরোটাই কেন্দ্র সরকার থেকে আসার টাকা। তিনি যে 70, 72, 75,000 কোটি টাকা রোজগার করেন, সেই টাকাটা হচ্ছে মদ থেকে আর লটারি থেকে। যা হচ্ছে এই মদে আরো বেশি মদ খাইয়ে আরো বেশি লটারির টিকিট বিক্রি করে যুব সমাজকে শেষ করে দিচ্ছে। আর কেন্দ্রের থেকে যে করের টাকা, কর্পোরেট ট্যাক্সের টাকা, আয়করের টাকা যে ফেরত আসে এবং গ্র্যান্ট ইন্ডিয়ানের যে টাকা আসে, আপনারা বাজেটের বই খুলে দেখুন, 3 লক্ষ কোটি টাকার বাজেটের 1,30,000 কোটি টাকা কেন্দ্র থেকে আসে বলে পশ্চিমবঙ্গে এখনো 14 তলায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর আসনে বসে থাকতে পারছেন। উনি ওনার মতো করে রাজ্য চালায়, কিন্তু অর্থ কমিশনের রেকমেন্ডেশন মেনে কেন্দ্র সরকার কেন্দ্রের টাকা চালায়। কিন্তু প্রধানমন্ত্রীরও নাক গলানোর ক্ষমতা নেই যে অর্থ কমিশন বলে দেওয়ার পর রাজ্যগুলিতে কিভাবে টাকা যাবে তা নিয়ে তিনি কিছু বলবেন। উনি ওনার মতো ভাবছেন হয়তো, কিন্তু
জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে একেবারে বৈজ্ঞানসম্মত উপায়ে, গাণিতিক উপায়ে যে টাকা আসে, সেই টাকা দিয়ে রাজ্য সরকারের এই ধরনের পরিস্থিতি তৈরি হলে তা সামলানোর কথা। যদি তিনি সামলাতে না পারেন, এনডিআরএফ কে ডাকুন, কেন্দ্র সরকারকে চিঠি লিখুন, কেন্দ্র সরকার নিশ্চয়ই সহযোগিতা করবে।